মোদির কলিজায় পতনের ভয় ধরেছে, আগেই খুঁজে রাখছেন পালাবার পথ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। মোদি এবার সত্যি সত্যি খুব ভয় পেয়েছেন, তাই তো এক মন্ত্রীকে দিয়ে গবেষণায় বসিয়েছেন। ভারতের অভ্যন্তরে সংঘটিত সকল আন্দোলন, বিক্ষোভ ও সংগ্রামের ইতিহাস নিয়ে গবেষণা করে বের করতে বলেছেন তার অবস্থান এখন কেমন। তিনি তার দেশে বর্তমানে যে অস্থিরতা চলছে তা থামাতে পারবে কি পারবে না তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করে তবেই সিদ্ধান্ত নেবেন কি করা যায়। ইতোমধ্যে শ্রীলঙ্কা, বাংলাদেশ, সিরিয়া ও নেপালে কঠিন এক শর্টকাট তবে অভূতপূর্ব সংগ্রামের মধ্য দিয়ে সরকার পতনের টাটকা ইতিহাস রচিত হয়েছে। ফলে টানা দীর্ঘ বছর ধরে শাসন করতে থাকা মোদি সরকারেরও যে এমন পরিণতি যে কোনো শর্ট পিরিয়ডে ঘটে যাবে না তার নিশ্চয়তা কে দেবে। তাই সব কিছু দেখে শুনে মোদি সিদ্ধান্ত নিতে চান যেন পালাতে হলে সে পথটাও আগে থেকে ঠিক করে রাখা যায়। দক্ষিণ এশিয়ার তিনটি প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালে তরুণদের নেতৃত্বে গণবিক্ষোভের মুখে সরকার পতনের ঘটনায় ভারতের নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার বেশ উদ্বিগ্ন। এই ধরনের আন্দোলনের আশঙ্কায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতে 1974 সালের পর যত আন্দোলন হয়েছে তার ইতিহাস, কার্যকারণ এবং গতি প্রকৃতি নিয়ে গবেষণার নির্দেশ দিয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী ভবিষ্যতে স্বার্থান্বেষী গোষ্ঠীর ব্যাপক আন্দোলন ঠেকানোর পদক্ষেপ হিসেবে অমিত শাহ ভারতের পুলিশ গবেষণা ও উন্নয়ন ব্যুরোকে অর্থাৎ BPR&D এই ব্যুরোকে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বা SOP তৈরি করার নির্দেশ দিয়েছেন। এই কাজের জন্য BPR&Dকে ভারতের স্বাধীনতার পর বিশেষ করে 1974 সালের পরে সংঘটিত সব আন্দোলন নিয়ে গভীরভাবে অধ্যয়ন করতে বলা হয়েছে। এর মাধ্যমে আন্দোলনের কারণ, আর্থিক দিক, চূড়ান্ত ফলাফল এবং পর্দার অন্তরালের ক্রীড়নকদের বিশ্লেষণ করা হবে। গত জুলাইয়ের শেষ সপ্তাহে নয়াদিল্লিতে ভারতীয় গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোর অর্থাৎ IB এর আয়োজনে দুদিনব্যাপী ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিস কনফারেন্স 2025 এ অমিত শাহ এই নির্দেশ দেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন জ্যেষ্ঠ ভারতীয় সরকারি কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, BPR&Dকে বিশেষভাবে বলা হয়েছে এসব আন্দোলনের কারণ, ধরন এবং ফলাফল বিশ্লেষণ করতে, যাতে পেছনের খেলোয়াড়দের চিহ্নিত করা যায়। এর মাধ্যমে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর তৈরি করে ভবিষ্যতে স্বার্থান্বেষী গোষ্ঠী দ্বারা সংঘটিত বড় আন্দোলন রোধ করা সম্ভব হবে। শাহের এই নির্দেশনার পর ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে BPR&D এর একটি দল গঠন করা হচ্ছে, যা রাজ্য পুলিশ বিভাগগুলোর সঙ্গে সমন্বয় করবে। এর মধ্যে পুরনো মামলার নথিপত্র এবং সেসব সম্পর্কে ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের অর্থাৎ CIDর প্রতিবেদন অন্তর্ভুক্ত থাকবে। অপর এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, শাহ BPR&Dকে নির্দেশ দিয়েছেন যে তারা আর্থিক তদন্ত সংস্থা যেমন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট অর্থাৎ ED, ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ইন্ডিয়া অর্থাৎ FIUIND এবং সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্সেসকে অর্থাৎ CBDTকে অন্তর্ভুক্ত করে আন্দোলনের আর্থিক দিক বিশ্লেষণ করবে। এছাড়া সন্ত্রাসী অর্থায়ন নেটওয়ার্ক নির্মূল করার লক্ষ্যে ED, FIUIND এবং CBDTকেও SOP তৈরি করতে বলা হয়েছে। এই সংস্থাগুলো অজানা সন্ত্রাসী নেটওয়ার্ক শনাক্ত করতে, তাদের সংযোগ এবং পরিকল্পনা চিহ্নিত করতে, আর্থিক অনিয়ম বিশ্লেষণ করবে। আরও জানা গেছে, অমিত শাহ BPR&Dকে রাজ্য পুলিশ বিভাগগুলোর সঙ্গে সমন্বয় করে বিভিন্ন ধর্মীয় সমাবেশ নিয়ে একটি গবেষণা পরিচালনার নির্দেশ দিয়েছেন, যাতে পদদলিত হয়ে মৃত্যুর মতো বিষয়গুলো বোঝা যায়। এর ভিত্তিতে সমাবেশ পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণের SOP তৈরি করা হবে।
সূত্র আরও জানিয়েছে যে অমিত শাহ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি অর্থাৎ এনআইএ, বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ এবং নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোকে অর্থাৎ এনসিবিকে আলাদা কৌশল তৈরি করতে বলেছেন। এই এসওপি খালিস্তানি উগ্রবাদ এবং পাঞ্জাবের সাধারণ অপরাধমূলক কর্মকাণ্ড মোকাবিলায় প্রযোজ্য হবে। এই বিষয়ে অপর এক কর্মকর্তা বলেন, গোয়েন্দা সংস্থাগুলোকে এমন একটি দল গঠন করতে হবে যারা পাঞ্জাব সংক্রান্ত বিষয়গুলোর পটভূমি ভালোভাবে জানেন, যাতে বিভিন্ন সমস্যার মোকাবিলায় ভিন্ন ধরনের কৌশল তৈরি করা যায়। তিনি আরও বলেন, এনআইএ এর উচিত সন্ত্রাস অপরাধ সংযোগের দেশীয় দিকগুলো ভেঙে ফেলার জন্য নতুন উদ্ভাবনী কৌশল তৈরি করা, যার মধ্যে জেল থেকে নেটওয়ার্ক পরিচালনা প্রতিহত করতে সেই অপরাধীদের জন্য অন্য জেলাগুলোতে স্থানান্তর করাও অন্তর্ভুক্ত হয়। ভারতে নরেন্দ্র মোদী সরকার টানা এক যুগের বেশি সময় ধরে ক্ষমতায়। অযোধ্যার রাম মন্দির থেকে কাশী বিশ্বনাথ করিডোর, অসংখ্য বড় প্রকল্পকে সামনে রেখে বিজেপি জনগণের মন জিতে এসেছে। কিন্তু সর্বশেষ মুড অব দ্য নেশন সমীক্ষা বলছে জনমতের হাওয়া বদলাচ্ছে। প্রধানমন্ত্রী মোদীর জনপ্রিয়তা আগের মতো আর উঁচুতে নেই, বরং ধীরে ধীরে কমছে। 2021 সালে যেখানে তার সমর্থন ছিল 70%, 2025-এ এসে তা দাঁড়িয়েছে 58%। এটাই বিশ্লেষকদের ভাষায় দীর্ঘমেয়াদী পতনের ইঙ্গিত। শুধু তাই নয়, ফেব্রুয়ারি থেকে আগস্টের মধ্যে মাত্র 6 মাসে এনডিএ সরকারের প্রতি সন্তুষ্টির হার কমেছে 10%। এটা ক্ষমতাসীনদের জন্য বড় সতর্কবার্তা। গণতন্ত্র নিয়ে মানুষের উদ্বেগও বেড়েছে। গত বছর 42% মানুষ মনে করতেন গণতন্ত্র বিপদের মুখে। এবার সেই সংখ্যা বেড়ে হয়েছে 48%। মাত্র 39% বলছেন কোনো হুমকি নেই। এর বাইরে 46% মনে করেন কেন্দ্রীয় সংস্থা ব্যবহার হচ্ছে রাজনৈতিক স্বার্থে। 43%-এর মতে রাজ্যপালরা বিরোধী রাজ্যে রাজনৈতিক এজেন্ডায় কাজ করছেন। আর সাম্প্রদায়িক সম্প্রীতিতে আস্থার হার 3 বছরে 55% থেকে নেমে 38%-এ ঠেকেছে। এই সংখ্যাগুলো স্পষ্ট করে দিচ্ছে সমাজে এক ধরনের অস্বস্তি কাজ করছে। দুর্নীতি নিয়েও মোদী সরকারের রেকর্ড প্রশ্নবিদ্ধ হচ্ছে। 47% মনে করছেন দুর্নীতি দমনে বিজেপি ব্যর্থ। আর এর বিপরীতে কংগ্রেসকে 66% প্রধান বিরোধী শক্তি হিসেবে দেখতে শুরু করেছে। লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধীর ভাবমূর্তিও উজ্জ্বল হচ্ছে। 50% মানুষ তার কাজকে ইতিবাচক বলেছেন। 28% একে অসাধারণ মনে করছেন। এত বড় সমর্থন রাহুলের রাজনৈতিক ভবিষ্যতের জন্য উল্লেখযোগ্য। অর্থনীতির প্রশ্নে মোদী সরকারের প্রতি আস্থা দ্রুত কমছে। একসময় মোদী বনাম মনমোহন সিংয়ের মধ্যে ব্যবধান ছিল অনেক, কিন্তু এবার ব্যবধান প্রায় নেই। মোদী পেয়েছেন 45%, মনমোহন 43%, 56% মানুষ মনে করছেন ধনীরা সবচেয়ে বেশি লাভবান, 50% বলছেন সাধারণ মানুষের তেমন সুবিধা হয়নি, 54% জানিয়েছেন ব্যবসা শুরু ও চালানো এখনও দুরূহ। এর সঙ্গে যোগ হয়েছে মূল্যবৃদ্ধি ও বেকারত্বের সংকট। 72% বেকারত্বকে প্রধান সমস্যা মনে করেন। 92% বলছেন ব্যয় বেড়েছে, সংসার চালানো এখন কষ্টসাধ্য হয়ে উঠেছে। এই সমীক্ষা বলছে মোদী সরকারের সাফল্যের প্রতীক এখন মূলত রাম মন্দির নির্মাণ ও বড় ধর্মীয় প্রকল্পগুলো। কিন্তু অর্থনীতি, কর্মসংস্থান, সাম্প্রদায়িক সম্প্রীতি, গণতান্ত্রিক মূল্যবোধে জনগণের আস্থা কমছে। বিরোধী শক্তি হিসেবে কংগ্রেস আবার দৃঢ় হচ্ছে। আর জনমত স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে আসন্ন সময়ে ভারতের রাজনীতিতে মোদী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ভারতের পূর্বাঞ্চলের রাজ্য মণিপুর অশান্ত হয়ে ওঠার 2 বছরের বেশি সময় পরে রাজ্যটি সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে একটি জনসভায় দেয়া বক্তব্যে রাজ্যে পুরোপুরি শান্তি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন মোদী। মণিপুর রাজ্যের চূড়াচাঁদপুরে আয়োজিত এক সভায় তিনি শনিবার বলেছেন, আমরা মণিপুরকে শান্তি ও সমৃদ্ধির প্রতীক হিসেবে গড়ে তুলতে চাই। আমি আজ আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আমি আপনাদের সঙ্গে রয়েছি। মণিপুরের স্থিতাবস্থা ফেরাতে শান্তি আনার জন্য সরকার কাজ করছে। প্রসঙ্গত, মণিপুরে 2023 সালের মে মাস থেকে জাতিগত সহিংসতা ছড়িয়ে পড়েছিল। তারপর 28 মাস কেটে গিয়েছে। কেন প্রধানমন্ত্রী মণিপুর সফরে যাননি সে নিয়ে বারবার কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দলগুলো।
এই নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে মণিপুরের বাসিন্দাদেরও। 5 রাজ্য সফরে বেরিয়েছেন প্রধানমন্ত্রী। তার কর্মসূচিতে শনিবার রয়েছে মিজোরাম ও মণিপুর। আসন্ন কয়েকদিনে আসাম, পশ্চিমবঙ্গ ও বিহারে যাওয়ার কথা তার। সফরের আগে কড়া নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়েছিল মণিপুরকে। শনিবার মিজোরামের কর্মসূচি সেরে মণিপুরের ইম্ফল এবং চূড়াচাঁদপুর, এই 2 জায়গায় কর্মসূচি ছিল তার। কুকি অধ্যুষিত চূড়াচাঁদপুরে অশান্তির জেরে ঘর ছাড়া ব্যক্তিদের সঙ্গে দেখা করার পর জনসভায় উপস্থিত হন প্রধানমন্ত্রী মোদী। সেখানে উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী এবং জনসভায় উপস্থিত মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভল্লার বক্তব্যে বারে বারে উঠে এসেছে সে রাজ্যের বৈচিত্র্যময় সংস্কৃতি ও ঐতিহ্যের কথা, মণিপুরের সার্বিক উন্নয়নের কথা। গভর্নর ভল্লা জানিয়েছেন, সীমান্তবর্তী এই এলাকার উন্নয়নের দিকে যেমন সরকারের নজর রয়েছে, তেমনি সুরক্ষার দিকেও মনোযোগ রয়েছে। স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি নারী কল্যাণমূলক প্রকল্পে মনোনিবেশ করছে সরকার। প্রসঙ্গত, অশান্ত মণিপুরে একাধিক নারী নির্যাতনের অভিযোগ প্রকাশ্যে এসেছিল। সেই নিয়ে দেশ জুড়ে তোলপাড়ও হয়েছে। সরকার যে মণিপুরকে প্রাধান্য দেয় সেই বিষয়ে জোর দিয়েছেন মোদী। প্রধানমন্ত্রী বলেছেন, একটা সময় ছিল যখন দিল্লিতে উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা হতো, কিন্তু মণিপুরে পৌঁছাতে পৌঁছাতে কয়েক দশক লেগে যেত। কিন্তু এখন আর তা হয় না। মণিপুরের অগ্নিগর্ভ পরিস্থিতির কথাও এসেছে তার বক্তব্যে। মোদী বলেছেন, মণিপুরের ভূমি আশা ও উচ্চাকাঙ্ক্ষার ভূমি, কিন্তু দুর্ভাগ্যবশত এই সুন্দর অঞ্চলে হিংসার ছায়া পড়েছিল। দর্শক, আজ এ পর্যন্তই। আল্লাহ সহায় হন। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।